বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এর অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের আরও একটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অবগত আছো, ইতিমধ্যে আমাদের বেসিক ক্লাস 1 থেকে 5 পর্যন্ত শেষ হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি হবে বেসিক ক্লাস 6। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে গিয়ে নাম হলো বেসিক ক্লাস 6। আর অন্যান্য বেসিক ক্লাসের মতো আমাদের আজকের বেসিক ক্লাসে যে প্রশ্নটি আমাদের আয়ত্তে আনতে হবে তা হচ্ছে রেওয়া মিল প্রস্তুত প্রণালী বর্ণনা করো। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটির বর্ণনা অর্থাৎ ব্যাখ্যাকরণ করতে পারলে, অর্থাৎ কীভাবে রেওয়া মিল প্রস্তুত করা যায় তা জানলে আমরা এই অধ্যায় থেকে 10 নম্বরের প্রশ্নের সমাধান করতে পারব। যাই হোক, আমরা আস্তে আস্তে এর সমাধান এবং পরবর্তীতে একটা প্রয়োগের মাধ্যমে ক্লাস শেষ করার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেই রেওয়া মিল কী। এটি আমাদের জানা দরকার, রেওয়া মিল জিনিসটা আসলে কী। তোমরা আমার আরও 2টি ক্লাস পেয়েছ। একটি হচ্ছে খতিয়ান প্রস্তুতের টি ছক, আরেকটি হচ্ছে খতিয়ান প্রস্তুতের চলমান জের ছক। অর্থাৎ ইতিপূর্বে 2টি ক্লাসে আমরা খতিয়ান প্রস্তুতকরণ করেছি। আর খতিয়ান প্রস্তুতের পর আমরা চলমান জের ছক অথবা টি ছক, যে ছকে খতিয়ান প্রস্তুত করি না কেন, এর একটা জের বা উদ্বৃত্ত আমরা পাই। অর্থাৎ লেনদেনের সাথে জড়িত বিভিন্ন পক্ষ জন্য আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করতে হয় এবং প্রত্যেক হিসাবের জন্য একটি করে জের পাওয়া যায়। এখন এই খতিয়ান উদ্বৃত্তগুলোর ডেবিট এবং ক্রেডিট 2 ভাগে ভাগ করে যে তালিকা প্রস্তুত করা হয় তার নাম হচ্ছে রেওয়া মিল। রেওয়া মিলের 2টি টাকার ঘর থাকে, একটি হচ্ছে ডেবিট টাকা এবং অন্যটি হচ্ছে ক্রেডিট টাকা। যদি ডেবিট এবং ক্রেডিট 2টি টাকার ঘর সমান হয় তাহলে আমরা ধরে নেই এর আগের হিসাবগুলো ঠিক আছে। যাই হোক, আমরা রেওয়া মিলের সংজ্ঞা দেখলাম। এবার দেখব রেওয়া মিলের ছক। রেওয়া মিলের ছকটা কেমন হবে তোমরা সবাই খেয়াল করো। রেওয়া মিল ছক, রেওয়া মিল প্রস্তুতের একটা ছক আমাদের আছে। ছকটা হবে এরকম। প্রথমে থাকবে ক্রমিক নং, তারপর থাকবে হিসাবের শিরোনাম, এরপর হলো খতিয়ান পৃষ্ঠা, এরপর ডেবিট টাকা এবং সর্বশেষ ক্রেডিট টাকা। এই হলো আমাদের রেওয়া মিল প্রস্তুতের ছক। উপরে আমরা যে প্রতিষ্ঠানের হিসাব করব সেই প্রতিষ্ঠানের নাম থাকবে মিস্টার এক্স, তারপর লেখা থাকবে রেওয়া মিল। নিচে লেখা থাকবে যে বছরের রেওয়া মিল আমরা করতেছি ওই বছরের একটা তারিখ। যেমন মনে করি 2019 সাল, তাহলে এখানে লিখতে হবে 31 ডিসেম্বর 2019। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ রেওয়া মিল কী এবং রেওয়া মিলের ছক সম্পর্কে জানলাম। এবার আমরা আজকের যে আয়োজন অর্থাৎ রেওয়া মিল প্রস্তুত প্রণালী এটা বর্ণনা করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে রেডি থাকবে। আমার সাথে সাথে তোমরাও অবশ্যই খাতায় লিখবে, তাহলে কিন্তু বেশি জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, রেওয়া মিল প্রস্তুত প্রণালী কঠিন কোনো কাজ নয়, খুবই সহজ একটা কাজ। আমি কিভাবে আস্তে আস্তে প্রস্তুতকরণ তোমাদের দেখাই তা ফলো করো এবং সেভাবে খাতায় লিখো, আমার সাথে আগাও। এবার রেওয়া মিল প্রস্তুত প্রণালী।
এখানে আমাদের মাত্র কয়েকটি বেসিক জিনিস নজর আনতে হবে, সেগুলো প্রয়োজনে মুখস্থ করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, সম্পদ সমূহ ডেবিট। 1 নম্বর কাজ দেখলাম আমরা, সম্পদ সমূহ ডেবিট। আমাদের খেয়াল করতে হবে, যখনই আমরা খতিয়ান উদ্বৃত্তগুলোর মধ্যে কোনো সম্পদের অস্তিত্ব পাবো, তখন সেই সম্পদটা আমাদের অবশ্যই ডেবিট করতে হবে। তারপর হবে দায়সমূহ ক্রেডিট। খুবই সহজ জিনিস, মুখস্থ করা খুবই সহজ। সম্পদ সমূহ ডেবিট, দায়সমূহ ক্রেডিট। এবার আমরা দেখব ব্যয়সমূহ ডেবিট হবে। 4 নম্বর আয়সমূহ ক্রেডিট হবে। আমরা দেখলাম সম্পদসমূহ ডেবিট, দায়সমূহ ক্রেডিট, ব্যয়সমূহ ডেবিট, আয়সমূহ ক্রেডিট। এবার অগ্রিম খরচ বা ব্যয়সমূহ ডেবিট। 6 নম্বর বকেয়া খরচ বা ব্যয়সমূহ ক্রেডিট। তারপর আমরা মনে করতে পারি এভাবে, প্রাপ্য আয়সমূহ ডেবিট, অনুপার্জিত আয়সমূহ ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8টি পয়েন্ট পেলাম। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সম্পদ সমূহ ডেবিট, অর্থাৎ সম্পদ দেখলে আমরা তা ডেবিট করব। দায়সমূহ ক্রেডিট একইভাবে, ব্যয়সমূহ ডেবিট, আয়সমূহ ক্রেডিট, অগ্রিম খরচ বা ব্যয়সমূহ ডেবিট, বকেয়া খরচ বা ব্যয়সমূহ ক্রেডিট, প্রাপ্য আয়সমূহ ডেবিট এবং অনুপার্জিত আয়সমূহ ক্রেডিট। এবার আমরা লিখতে পারি, আমি এই পাশে লিখছি 9 নম্বর, দায়ের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি সমূহ ডেবিট। 10 নম্বর আমরা ভাবতে পারি এভাবে, এটা বিপরীত, তাহলে সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি সমূহ ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রেওয়ামিল প্রস্তুত প্রণালীর এই 10টি পয়েন্ট শুধু প্রাথমিক অবস্থায় মুখস্থ করব। আর এটা মুখস্থ করা খুব কঠিন কোনো কাজ নয়, সহজে মুখস্থ করা যায়। আর এই অংশটুকু অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার পর তুমি সহজেই এগুলো কেন ডেবিট কেন ক্রেডিট তাও বুঝতে পারবে। যাই হোক, তাহলে আমাদের রেওয়ামিল প্রস্তুত প্রণালীর জন্য প্রাথমিক অবস্থায় এই 10টি পয়েন্ট মুখস্থ করতে হবে। এটা কোনো কঠিন কোনো কাজ নয়, তোমরা অবশ্যই মুখস্থ করবে। মুখস্থ করা যখন আমাদের শেষ হবে, তখন এদের ভিতরে প্রবেশ করতে হবে। মনে করলাম আমাদের ইতোমধ্যে এগুলো মুখস্থ হয়ে গেছে। এবার আমরা দেখি ভিতরে একটু আলোচনা করব। আমরা 1 নম্বর থেকে 10 নম্বর 10টি পয়েন্ট পেলাম, আর এই 10টি পয়েন্ট অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। এবার আমি বোর্ড পুরোটা নিচ্ছি, কারণ আমাদের লেখা বেশি আছে। এবার আমি আগেই বলেছি 10টি পয়েন্ট মুখস্থ করার পর এর ভিতরে প্রবেশ করতে হবে। আমরা 1 নম্বর লিখেছিলাম সম্পদ সমূহ ডেবিট।
তাহলে সম্পদ। আমরা এখানে কতিপয় সম্পদ দেখাতে চাই। আমরা বেসিক ক্লাস 4-এ এর আলোচনা করেছিলাম। যাই হোক, আমরা আবার আলোচনা করব সম্পদ সমূহ ডেবিট। আমরা জানি এবার সম্পদ কী কী আসতে পারে, আমি তার কিছু অংশ তোমাদের জন্য লিখছি। হাতে নগদ, এটা অবশ্যই সম্পদ। ব্যাংক জমা সম্পদ। দেনাদার, দেনাদার সম্পদ। প্রাপ্য হিসাব সম্পদ। তারপর প্রাপ্য বিল সম্পদ। প্রাপ্য নোট সম্পদ। তারপর কলকবজা, কলকবজা সম্পদ। যন্ত্রপাতি সম্পদ। আসবাবপত্র, আসবাবপত্র সম্পদ। দালান কোঠা সম্পদ। ভূমি সম্পদ। সুনাম সম্পদ। বিনিয়োগ, বিনিয়োগ সম্পদ। তারপর আমরা ভাবতে পারি ইজারা সম্পত্তি, ইজারা, ইজারা সম্পত্তি সম্পদ। তারপর এরকম থাকতে পারে প্রদত্ত ঋণ, এটা সম্পদ নির্দেশ করে। তারপর বিক্রয় খতিয়ানের জের, বিক্রয় খতিয়ানের জের সম্পদ। ট্রেডমার্ক সম্পদ। প্রাথমিক খরচ সম্পদ। যাই হোক, আমরা মোটামুটি কয়েকটি সম্পদের নাম বোর্ডে লক্ষ্য করলাম ইত্যাদি। এগুলো দ্বারা সম্পদ বোঝায়, অর্থাৎ এগুলো যখন আমাদের রেওয়ামেল প্রস্তুতকরণের খতিয়ানে উদ্বৃত্ত হিসাবে থাকবে, সেগুলোকে সম্পদ হিসাবে মনে করতে হবে। আর আমরা একটু আগে শিখেছি সম্পদ সমূহ ডেবিট হবে, অর্থাৎ এগুলো থাকলেই তার ডেবিট দিকে বসবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেনাদার, প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানের জের, এগুলো কিন্তু একই জিনিস, ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রশ্নে থাকে, তাই আমি এখানে লিখেছি। যাই হোক, এবার আমরা দেখব দায়সমূহ। আমরা একটু আগে শিখেছি দায়সমূহ ক্রেডিট। এবার কিছু দায়ের নাম আমাদের জানতে হবে। দায়, দেনাদারের বিপরীত, তাহলে পাওনাদার, পাওনাদার এটা দায়। একই রকম প্রদেয় হিসাব দায়। প্রদেয় নোট, প্রদেয় বিল, এগুলো দায় নির্দেশ করে। তারপর মনে করো ব্যাংক, আগে ছিল ব্যাংক জমা সম্পদ, এখানে হবে ব্যাংক জমাতিরিক্ত, এটা দ্বারা দায় বোঝায়। তারপর এরকম থাকতে পারে ব্যাংক ঋণ হতে পারে। গৃহীত ঋণ, এটাও একটা দায়। বন্ধকি ঋণ, এটাও দায়, বন্ধকি ঋণ। তারপর আমাদের সুদ ঋণ আছে, এগুলো দায়। আমরা কয়েকটি দায়ের নামও বোর্ডে লক্ষ্য করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার ক্লাস এবং তোমার পাঠ্য বই ফলো করে আরও যেগুলো দায় এবং সম্পদ খুঁজে পাও সেগুলো লিখবে। এবার আমরা দেখব, আমরা শিখেছিলাম সম্পদসমূহ ডেবিট, দায়সমূহ ক্রেডিট, তারপর শিখেছিলাম ব্যয়সমূহ ডেবিট। এবার কিছু ব্যয়ের নাম আমরা জানি। ব্যয়, যেমন প্রারম্ভিক মজুত পণ্য, এটা এক ধরনের ব্যয়।
ক্রয় এক ধরনের ব্যয়। তারপর অনেক ধরনের ব্যয় আছে, যেমন বেতন, মজুরি, কমিশন, ভাড়া, তারপর আমরা এখানে যদি ঋণ করি, ঋণের সুদ অর্থাৎ প্রদত্ত সুদ, আমি লিখলাম প্রদত্ত সুদ, প্রদত্ত সুদ। তারপর ঋণের সুদ, এর নামও থাকতে পারে ঋণের সুদ। তারপর যাতায়াত খরচ, এটা এক ধরনের ব্যয়, যাতায়াত খরচ। তারপর অফিস খরচ, দান খয়রাত, এটা একটা ব্যয় হতে পারে, দান খয়রাত ইত্যাদি। আমরা কয়েকটি ব্যয় লক্ষ্য করলাম। এবার দেখব আয়সমূহ। আমরা দেখেছি ব্যয়সমূহ ডেবিট এবং আয়সমূহ ক্রেডিট হয়। তাহলে কিছু আয় লক্ষ্য করি, যেমন বিক্রয় আয় বোঝায়, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্টা। তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারতাম প্রদত্ত বাট্টা, একটার সাথে একটা রিলেটেড, তাই সহজে তোমাদের মনে আসবে প্রদত্ত বাট্টা অথবা শুধু বাট্টা। যাই হোক, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত সুদ, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ ইত্যাদি। আমাদের খেয়াল করতে হবে, যদি কোনো সম্পদের উপর সুদ পাওয়া যায় তাহলে সেটা আমাদের আয় হবে, অন্যদিকে যদি কোনো দায়ের থেকে সুদ হয় তাহলে সেটা ব্যয় হবে। আমরা সম্পদ, দায়, আয় এবং ব্যয় দেখলাম। এরপরে দেখব অগ্রিম ব্যয় বা খরচ, অগ্রিম ব্যয়। আমরা একটু আগে শিখেছি যে কোনো খরচ বা ব্যয় যদি অগ্রিম পরিশোধ করা হয় সেগুলো রেভিনিউ ডেবিট দিকে বসবে, কারণ এগুলো দ্বারা সম্পদ বোঝায়। এবার অগ্রিম খরচ খুবই সহজ। আমাদের যে ব্যয়গুলো আছে, যেমন এখানে লেখা থাকতে পারে অগ্রিম বেতন, অগ্রিম বেতন, তা মনে করতে পারি অগ্রিম কমিশন, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া, এইভাবে এগুলো থাকতে পারে। এরপর আছে বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় এক ধরনের দায়, তাই রেভিনিউ ক্রেডিট দিকে বসে। এটা কীরকম, যে ব্যয়গুলো আমাদের আছে এর সাথে শুধু লেখা থাকবে বকেয়া, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, এভাবে বকেয়া যেগুলো থাকবে সেগুলো লিখবো আমরা। 7 নম্বর আমরা শিখেছিলাম, যেহেতু আমরা আবার খেয়াল করি, সম্পদসমূহ ডেবিট, দায়সমূহ ক্রেডিট, ব্যয়সমূহ ডেবিট, আয়সমূহ ক্রেডিট, অগ্রিম ব্যয় সমূহ ডেবিট, বকেয়া ব্যয়সমূহ ক্রেডিট। এবার আমাদের ছিল প্রাপ্য আয়সমূহ, প্রাপ্য আয়সমূহ ডেবিট। তাহলে প্রাপ্য আয় শুধু আমি এখানে লিখব ধারাবাহিকতায়, প্রাপ্য আয়। এটাও খুবই সহজ। এই যে আমাদের আয় আছে, এখানে শুধু লেখা থাকবে প্রাপ্য, যেমন প্রাপ্য ভাড়া, প্রাপ্য সুদ ইত্যাদি, এভাবে থাকবে। এবার 8 নম্বর আমরা লিখেছিলাম অনুপার্জিত আয়।
অনুপার্জিত আয়ের একটা নাম আছে, তোমরা সেই নামটি যদি আমি বলি তাহলে সহজেই বুঝতে পারবে। অর্থাৎ অগ্রিম প্রাপ্ত আয়, যে আয়ের সময় হওয়ার আগে আমরা নিয়ে নিয়েছি, এরকম। যেমন এখানে লেখা থাকতে পারে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, অগ্রিম প্রাপ্ত সুদ ইত্যাদি। এরপর আমাদের এখানে ছিল দায়ের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি সমূহ ডেবিট। এবার বোর্ডে জায়গা কম, আমি লিখছি, আমি পয়েন্ট লিখলাম না। দায়ের বিপরীতে, পয়েন্টটা ছিল এরকম, দায়ের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি সমূহ ডেবিট। যেমন পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, এগুলা। তাহলে পাওনাদারের বাট্টা সঞ্চিতি, পয়েন্ট আমি লিখলাম না, জায়গা কম, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। এবার সর্বশেষ 10 নম্বর ছিল সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি সমূহ ক্রেডিট। যেমন এখানে পয়েন্ট লিখব না, যেমন কুঋণ সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, তারপর দেনাদারের বাট্টা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, তারপর প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি ইত্যাদি। প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ রেওয়া মিলের প্রস্তুত প্রণালীর দেখলাম, আর এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই খাতায় লিখবে এবং মুখস্থ করবে। সৃজনশীল প্রশ্নে মুখস্থ করতে হয় না, এই চিন্তাধারা থাকলে কিন্তু অঙ্কের সমাধান তোমরা পারবে না। আমি মনে করি যে কোনো বিষয়ের জন্যই কিছু মৌলিক অংশ আমাদের মুখস্থ করতে হবে। সেটা ধর্ম হতে পারে। একজন শিক্ষার্থী ধর্ম পরীক্ষা দেবে, যদি সে রিসালাত কি না জানে, তাওহীদ কি না বুঝে, আকাইদ কি না বুঝে, তাহলে এই সংশ্লিষ্ট যদি প্রশ্ন হয় তাহলে সে কি বানিয়ে লিখবে। যাই হোক, আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করবে এবং মুখস্থ করবে। এবার আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার বাইরেও কিছু কথা আছে, আমি সেগুলো মুখে বলেছি, লেখা যাবে না তো। যেমন মূলধন সবসময় ক্রেডিট হবে, উত্তোলন ডেবিট হবে, তোমরা এভাবে শিখবে। আবার যত রকম পরিবহন আছে, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, তারপর বহি পরিবহন, সব পরিবহনই ডেবিট হবে। আবার আমরা এখানে দেখেছি প্রাপ্ত সুদ ক্রেডিট, প্রদত্ত সুদ ডেবিট, প্রাপ্ত ভাড়া ক্রেডিট, প্রদত্ত ভাড়া ডেবিট। যদি প্রশ্নে প্রাপ্ত এবং প্রদত্ত কিছুই লেখা না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা প্রদত্ত, অর্থাৎ এটাকে ব্যয় হিসেবে গণ্য করে ডেবিট করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই রেওয়া মিল অধ্যায় থেকে আমাদের 10 মার্কসের একটা প্রশ্ন পরীক্ষায় থাকে, আর সেখানে ক অংশে অনেক সময় বলা থাকে কোনগুলো রেওয়া মিলে আসবে না তার পরিমাণ নির্ণয় করো। এজন্য আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো রেওয়া মিলে কোনগুলো বসে না তা আমাদের জানতে হবে। তাই আমি এখানে লিখব যেগুলো, তোমরা লেখো, যেগুলো রেওয়া মিলে আসে না বা বসে না। অর্থাৎ আমাদের অনেক ক্ষতি অনুভূতি দেওয়া থাকবে, তার মধ্যে কিছু রেওয়া মিলে আসবে না। 1 নম্বর এরকম, যেমন সমাপনে মজুদ পণ্য, এটা রেওয়া মিলে
আসবে না। 2 নম্বর প্রারম্ভিক হাতে নগদ, এটাও রেওয়া মিলে আসবে না। 3 নম্বর প্রারম্ভিক ব্যাংক জমা, এটাও রেওয়া মিলে আসবে না। 4 নম্বর সম্ভাব্য আয় বা সম্ভাব্য সম্পদ আসবে না। সম্ভাব্য দায় আসবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই কয়েকটি আইটেম ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই আইটেমগুলো আমাদের 2 নম্বরে একটি প্রশ্নের সমাধানে কাজে আসবে। আমরা এতক্ষণ রেওয়া মিল কি, রেওয়া মিলের ছক, প্রস্তুত প্রণালী শিখলাম এবং কোনগুলো রেওয়া মিল আসে না তাও দেখলাম। এবার ছোট্ট একটি প্রশ্নের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদের দেখেই আজকে ক্লাস শেষ করতে চাই। আমার বোর্ড কিন্তু ছোট, সেই হিসাবে প্রশ্নটা, আর আমি যে প্রশ্নটা লিখব সেই প্রশ্নটা কোনো বইয়ের প্রশ্ন না। আমরা যে তখন শিখলাম এই আইটেম দিয়ে আমি একটা প্রশ্ন তৈরি করে নিব। তাহলে মনে করি মিস্টার এক্স এর ব্যবসায়ের কতিপয় খতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ। এখানে একটা প্রতিষ্ঠান আছে মিস্টার এক্স, এর ব্যবসায় আমরা যে খতিয়ানগুলো তৈরি করেছি তার কিছু যে উদ্বৃত্ত আমাদের নিচে দেওয়া আছে, তার ভিত্তিতে কি করতে বলে আমরা সেগুলো লক্ষ্য করব। তাহলে মনে করলাম প্রথমে আছে এরকম মজুদ পণ্য মনে করি 1/1/19 টাকার পরিমাণ ধরলাম 50,000 টাকা। তারপর ভাবতে পারি এরকম আবার আছে মজুদ পণ্য 31/12/19 টাকার পরিমাণ ধরলাম 40,000 টাকা। এরপর হাতে নগদ একই রকম 1/1/19 আমরা ধরে নিচ্ছি 20,000 টাকা। আবার হাতে নগদ 31/12/19 ধরে নিলাম 25,000 টাকা। এবার আমরা ভাবতে পারি যেমন ক্রয় মনে করলাম 1 লক্ষ টাকা, বিক্রয় ধরলাম 1.5 লক্ষ টাকা। তারপর বেতন ধরলাম 5,000 টাকা। তারপর মনে করতে পারি ঋণ, শুধু ঋণ লেখে, ঋণ 30,000 টাকা। এরপর মূলধন ভাবতে পারি আমরা, মূলধন 2 লক্ষ টাকা। উত্তোলন মনে করি 10,000 টাকা। তারপর অনেক কিছু লেখা যায়, আমাদের বোর্ড হিসাবে লিখতে হবে। তারপর মনে করতে পারি আমরা প্রাপ্ত সুদ 2,000 টাকা, বকেয়া কমিশন 1,000 টাকা। তারপর বিনিয়োগ ধরতে পারি, বিনিয়োগ ধরলাম 50,000 টাকা। তারপর ক্রয় পরিবহন ধরলাম
1000 টাকা, তারপর বিক্রয় ফেরত ধরলাম 1000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরে নিলাম আমাদের এইটুকুনি আমাদের প্রশ্নে আছে, কারণ আমার সমাধানে বোর্ডে এটুকুন লাগবে, আর প্রশ্ন বাড়ালাম না। এখন এই ক্ষয়িষ্ণু উদ্বৃত্ত দেওয়ার পরে বলা আছে, ক অংশে বলা আছে এভাবে, যেগুলো রেওয়া মিলে আসবে না, তার পরিমাণ নির্ণয় করো। আবার খ অংশে বলা আছে, উপরোক্ত ক্ষয়িষ্ণু উদ্বৃত্তগুলোর দ্বারা মিস্টার এক্সের রেওয়া মিল প্রস্তুত করো। আমি অতটুকু লিখলাম না, রেওয়া মিল প্রস্তুত করো। এই দুইটা প্রশ্ন আমাদের দেওয়া আছে। আর রেওয়া মিল থেকে যখনই প্রশ্ন হবে তখন এরকম দুইটা প্রশ্ন প্রায় প্রত্যেক অঙ্কেই থাকে। আর গ অংশে থাকে মূলজাতীয় ব্যয়, মূলজাতীয় আয়, তারপর চলতি সম্পদ, চলতি ইত্যাদি, সেগুলো পরে দেখবো আমরা। যাই হোক, আমাদের এই অংশে আলোকে যদি দুইটা প্রশ্নের সমাধান করতে চাই, তাহলে প্রথমে আমরা যদি চিন্তা করি যে আমরা ক অংশে সমাধান করব, অর্থাৎ যেগুলো রেওয়া মিলে আসে না তার পরিমাণ নির্ণয় করো, তাহলে আমাদের লিখতে হবে সমাধান, ক অংশের সমাধান। তাহলে এখানে লিখব আমরা সমাধান, অর্থাৎ ক সমাধান, রেওয়া মিলে আসে না যেগুলো রেওয়া মিলে আসে না তার পরিমাণ নির্ণয়। এটা আমাদের উপরে লিখলাম পরিমাণ নির্ণয়। আমরা কীভাবে নির্ণয় করি? খুবই সহজ। তাহলে প্রথমে আমরা লিখব এখানে বিবরণ, টাকা। এবার আমরা একটু আগে শিখেছি যে কোনগুলো রেওয়া মিলে আসে না। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, এগুলো আসে না। তাহলে আমাদের খুঁজতে হবে মজুদ পণ্য 1-1, এটা প্রারম্ভিক, 31-12, তাহলে আমাদের এটা রেওয়া মিলে বসে না, এটা আমাদের লিখতে হবে। তা আমি এখানে লিখব মজুদ পণ্য ব্র্যাকেটে তারিখটা লিখে দিতে পারি 31-12-19, টাকার পরিমাণ 40,000। এবার হাতে নগদ, এটা আমাদের প্রারম্ভিক, তাহলে এটা রেওয়া মিলে আসবে না। টাকার পরিমাণ এখানে আমরা লিখব হাতে নগদ 20,000 টাকা। আমাদের প্রশ্নে রেওয়া মিলে আসে না আর এমন ধরনের কোনো আইটেম নাই, তাহলে আমরা ক্লোজিংয়ে যাব। তাহলে যোগ করলে হবে 60,000 টাকা, ক্লোজ করে দেব। এটুকুন করলেই পরীক্ষায় 2 নম্বর পাওয়া যাবে। এটা খুবই সহজ কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যেগুলো রেওয়া মিলে আসে না তার পরিমাণ নির্ণয় করলাম। এবার আমরা খ অংশের উত্তর সমাধান করব, অর্থাৎ সমাধান খ, রেওয়া মিল প্রস্তুতকরণ। তাহলে আমরা উপরে লিখব মিস্টার এক্স এর রেওয়া মিল 31 ডিসেম্বর 2019। এত জায়গা আমাদের নাই, খুব কমই লিখব। তাহলে এখানে খেয়াল করি আমরা কীভাবে সমাধান করব। তাহলে খ সমাধান, এখানে লিখব মিস্টার এক্স এর রেওয়া মিল, মিস্টার এক্স এর রেওয়া মিল। তারপর নিচে আমাদের লেখা দরকার ছিল, এখানে লিখছে, পাশে লিখছে 31 ডিসেম্বর 2019। এরপর আমাদের রেওয়া মিলের ছকটা প্রস্তুত করতে হবে। আমরা একটু আগেই রেওয়া মিলের ছক দেখেছি। রেওয়া মিলের ছকটা হলো এরকম, প্রথমে থাকবে ক্রমিক নং
ক্রমিক নং থাকবে, তারপর থাকবে হিসাবের শিরোনাম, হিসাবের হিসাব প্রথমে হবে ক্রমিক নং, হিসাবের শিরোনাম, তারপরে হবে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এবার খুবই সহজ, ক্রমিক নাম্বার 1, 2, 3 এভাবে আসবে। তাহলে প্রথমে আমরা লিখব মজুদ পণ্য, ক্রমিক নাম্বার 1, এখানে আমরা লিখব মজুদ পণ্য 1/1/19, টাকার পরিমাণ 50,000। আমরা শিখেছি। এবার খেয়াল করতে হবে, আমরা দেখলাম মজুদ পণ্য দ্বারা ব্যয় বোঝায়, তাহলে ব্যয় ডেবিট হয়, তাহলে আমরা এই টাকাটা শুধু ডেবিটে করে বসাবো, এটুকুনি কাজ, এটা কাজ শেষ। আবার খেয়াল করি, আমরা রেওয়া মিল প্রস্তুত করার সময় যে উদ্বৃত্ত লিখবো সেটা হলো প্রথমে লিখতেছি আমরা কি মজুদ পণ্য। আমরা দেখেছি মজুদ পণ্য দ্বারা ব্যয় বোঝায়, তাহলে ব্যয় ডেবিট দিকে বসে, সে কারণে টাকাটা ডেবিট হবে। তাহলে এটা শেষ, এটা কাজ শেষ। তারপর এটা তো আমাদের কাজ শেষ, হাতে নগদ। এবার এটুকুন হাতে নগদ, এটা আমরা লিখবো এখন। তাহলে এখানে 2 নম্বর আমরা লিখতে পারি হাতে নগদ 31/12/19, টাকার পরিমাণ 25,000। হাতে নগদ সম্পদ বোঝায়, তাহলে এটাও ডেবিট দিকেই বসবে। আমরা এখানে লিখব 25,000। আমাদের বোর্ডে জায়গা কম, তাই কাছাকাছি লিখতেছি, খেয়াল করবো তোমরা। এবার ক্রয়, ক্রয় দ্বারা কী বোঝায়? গুড, আমরা একটু আগে শিখেছি ক্রয় দ্বারা ব্যয় বোঝায়, আর ব্যয় বোঝালে ডেবিট হয়, তাহলে আমরা এখানে লিখব ক্রয়। যেহেতু ডেবিট হবে, তাহলে এখানে ডেবিটে করে আমরা লিখব টাকা, 1 লক্ষ টাকা। এরপর আছে কি আমাদের বিক্রয়, ক্রয়ের বিপরীত। 4 নম্বর বিক্রয়, বিক্রয় দ্বারা আমরা দেখেছি আয় বোঝায়, আয় বোঝালে ক্রেডিট হয়, তাহলে টাকাটা এই বরাবর ক্রেডিট দিকে বসবে, টাকার পরিমাণ 1,50,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা নিয়ম জানব তখন অঙ্কের প্রয়োগ খুবই সহজ। এরপর আছে কি বেতন, বেতন, বেতন দ্বারা ব্যয় বোঝায়, ব্যয় বোঝালে ডেবিট হয়, তাহলে আমরা এখানে লিখব বেতন, ডেবিট দিকে টাকা বসবে 5,000 টাকা। খুবই সহজ। এরপর আছে কি ঋণ, ঋণ দ্বারা দায় বোঝায়, দায় বোঝালে ক্রেডিট হয়, তাহলে এখানে ক্রেডিট দিকে লিখতে হবে ঋণ। আমি এখানে লিখব ঋণ, টাকার পরিমাণ কত? 30,000, তাহলে এই বরাবর এখানে হবে 30,000। এবার আছে মূলধন, মূলধন সবসময় ক্রেডিট হয়, তাহলে এটা ক্রেডিট দিকে বসবে। আমি এখানে লিখব মূলধন, টাকার পরিমাণ 2 লক্ষ, তাহলে ক্রেডিট দিকে বসবে 2 লক্ষ। উত্তোলন, মূলধনের বিপরীত, উত্তোলন দ্বারা উত্তোলন সবসময় ডেবিট হয়, তাহলে এখানে আমি লিখব উত্তোলন, তাহলে টাকা পরিমাণ 10,000, উত্তোলন বরাবর ডেবিট দিকে টাকার পরিমাণ 10,000। প্রাপ্ত সুদ, এই যে প্রাপ্ত লেখা আছে, প্রাপ্ত সুদ মানে আয়, তাহলে এটা ক্রেডিট দিকে বসবে। আমার ক্রেডিট দিকে লিখব, এখানে আমরা লিখব প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ ক্রেডিট দিকে 2,000 টাকা। জায়গা তো খুব কম। তারপর আছে বকেয়া কমিশন, এই যে খরচের সাথে যদি বকেয়া থাকে, দায় বোঝায়, তাহলে এটা ক্রেডিট দিকে বসবে। এখানে আমি লিখব বকেয়া কমিশন, দায় বোঝালে ক্রেডিট হয়, তাহলে 1,000 টাকা ক্রেডিট দিকে বসবে। বিনিয়োগ, বিনিয়োগ দ্বারা সম্পদ বোঝায়, তাহলে 11 নম্বর আমি এখানে লিখব বিনিয়োগ, সম্পদ যদি ডেবিট হয়, তাহলে এখানে বসবে 50,000 ডেবিট। এবার আছে ক্রয় পরিবহন, আমরা একটু আগে দেখেছি ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, বহি পরিবহন, অর্থাৎ সব ধরনের পরিবহন খরচ, তাহলে ডেবিট দিকে বসবে। তা আমি এখানে লিখব 12 নম্বর ক্রয় পরিবহন। বোর্ডের জায়গা খুব কম,
খেয়াল করতে হবে 1000 টাকা। সর্বশেষ আছে বিক্রয় ফেরত। বিক্রয় দ্বারা আয় বোঝায় ক্রেডিট হয়, বিক্রয় ফেরত দ্বারা অবশ্যই বিপরীত হবে, এটা ডেবিট দিকে বসবে। আমি এখানে লিখব বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত, বিক্রয় বিপরীত, বিক্রয় হলে ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট 1000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা খুব কাছাকাছি আমি লিখলাম, কারণ নিচে আরও অনেক কাজ আমাদের বাকি আছে। এই হলো আমাদের রেওয়া মিল প্রস্তুতকরণ। এবার সর্বশেষ যে কাজটি হবে সেটি হবে দুটো অংশ যোগ করতে হবে, আর যোগফল অবশ্যই দুই দিকে সমান হবে। যদি দুই দিকে সমান হওয়ার কথা, আর আমার এই প্রশ্নটা তোমরা লক্ষ্য করেছ, এটা বানানো একটা প্রশ্ন আর শেখানোর জন্য, তাই এখানে দুই দিক না মিলারই কথা। আর যদি দুই দিক না মেলে তাহলে খেয়াল করতে হবে যে দিকে টাকার পরিমাণ বেশি সেই দিকের টাকাটা আগে দুই দিকে বসাইতে হবে। আমরা খেয়াল করি এই অংশটাই বেশি হতে পারে মনে হয়, তাহলে আমি এটা আগে যোগ করি। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ 80,000, 80, 83। তাহলে এখানে লিখবো আমি 3 লক্ষ 83, দুই পাশে লিখবো আমরা 3 লক্ষ 83,000। শিক্ষার্থী বন্ধুরা যোগ বিয়োগে কোনো ভুল হলে তা তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে, কারণ এটা যোগ বিয়োগটা আমি মুখে মুখে করতেছি, আর আমার লক্ষ্য হলো তোমরা কিভাবে সমাধান করবে শুধু সেই অংশটুকুন ভালোভাবে বোঝানো। আবার খেয়াল করে ডেবিট এবং ক্রেডিট টাকা যখন আমি যোগ করব বা বিয়োগ যোগ করব তখন দেখতে হবে যে দিকের টাকার পরিমাণ বেশি ওই দিকের টাকাটা দুই দিকে বসাবে। আমি এই টাকার উপরে উঠাই নিচ্ছি, তাহলে জায়গাটা পরিষ্কার হবে। এখানে ছিল 50,000, আর ছিল 1,000, 1,000, 1,000, এখানে ছিল 1,000। আমি জায়গাটা একটু ক্লিয়ার করলাম জায়গা বের করার জন্য। তাহলে আবার খেয়াল করি ডেবিট এবং ক্রেডিট টাকার ঘরের যে দিকে টাকার পরিমাণ বেশি হবে ওই টাকাটা তুমি দুই দিকেই বসাবে। তাই আমি এখানে লিখলাম 3 লক্ষ 83,000। এবার এটা ক্লোজ করতে হবে। এবার খেয়াল করতে হবে ডেবিট ছিল কত আমাদের 1 লক্ষ 50, 75, 80, তারপরে 80, 90, 1 লক্ষ 90,000 আর 52,000। 10, 14 আছে 1, 2। তাহলে ডেবিট দিকের মোট টাকার পরিমাণ যোগ করে আমরা পেলাম 2,42,000, আর ক্রেডিট দিকে পেলাম 3,83,000। এখন 3,83,000 থেকে 2,42,000 বাদ দিলে কি থাকে তাই আমার একটা এখানে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো এখানে ক্রেডিট দিকে মোট টাকা পরিমাণ ছিল 3,83,000, আর ডেবিট দিকে মোট টাকা পরিমাণ ছিল 2,42,000। 3,83,000 থেকে 2,42,000 বাদ দিলে থাকে তো 1,41,000। এটা হবে সাসপেনশন একটা অ্যাকাউন্ট, এর নাম হবে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট যেদিকে টাকা পরিমাণ কম এবং যে পরিমাণ কম ওই পরিমাণ টাকাকে বলা হয় অনিশ্চিত হিসাব। তাহলে এখানে অনিশ্চিত হিসাবে টাকা পরিমাণ হবে আমাদের 1,41,000। তাহলে আমরা রেওয়া মিল প্রস্তুত করলাম। আবার খেয়াল করো রেওয়া মিলের সবগুলো আইটেম পোস্টিং দেওয়ার পর যেদিকে টাকার পরিমাণ বেশি ওই টাকাটা দুই দিকে বসাইতে হবে, আর যেদিকে টাকার পরিমাণ কম যে পরিমাণ কম ওই পরিমাণ টাকাটা একটা নতুন হিসাব খুলতে হবে যার নাম হবে অনিশ্চিত হিসাব। এর মাধ্যমে এটা সমতা আনতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ রেওয়া মিল প্রস্তুত প্রণালী বর্ণনা শিখলাম এবং তার থেকে 2 এবং 4 মোট 6 নম্বর প্রশ্নের সমাধান শিখলাম। আর এর সাথে বেসিক ক্লাস 6-এর সাথে বেসিক ক্লাস 4 সম্পৃক্ত, তাই তোমরা
ধারাবাহিকভাবে বেসিক ক্লাসগুলো ফলো করবে। পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হব, সেজন্য তোমরা আমার জন্য দোয়া করবে। আর ভালো থাকবে এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।